আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বিশেষভাবে ভালো আছি আপনাদের জন্য আবার ফিরে আসতে পেরে। আপনাদের মনে আছে আমি কয়েক মাস আগে এই চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং এই চ্যানেলে সর্বপ্রথম ভিডিও আপলোড করেছিলাম মার্ডার অন দ্য পঞ্চগড় এক্সপ্রেস। পরবর্তীতে আরও ভিডিওর মাঝে পড়ে এই সিরিজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমরা প্রায় 2-3টা পর্বের মতো আমরা তৈরি করেছি, কিন্তু সেই সবে আপনাদের প্রথম পর্বে যেরকম আমরা আপনাদের উৎসাহ পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, সেরকম আর পরবর্তীতে পাইনি, যার কারণে এই পর্বটি অর্থাৎ এই সিরিজটি আমাদের বন্ধ করে দিতে হয়েছে। দীর্ঘ কয়েক মাস কেটে গিয়েছে, মাঝখানে আমরা চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেই না। তো ভাবলাম আমরা আবার ফিরে আসি এই গল্পটিকে নিয়ে। এই গল্পটি আসলে খুব অ্যাডভেঞ্চারমূলক একটি গল্প, যার কারণে আমরা ফিরে আসতে পেরেছি। তো আমরা আবার নতুন করে চাচ্ছি এই গল্পটি শুরু করতে, তাই আজ আমরা আবার নতুন করে এই গল্পটি শুরু করব। গল্পটি শুরু করার আগে আমার হাতে যে বইটা আছে এবং যিনি লিখেছেন তার ব্যাপারে আমি কিছু বলে রাখি। এটা 2025 সালের 21শে বইমেলা। এখানে আমরা বইমেলাতে যাই, বইমেলাতে গিয়ে আমরা এই বইটি কালেক্ট করি। আমার নিজের কাছেই সবথেকে বেশি ভালো লেগেছে এই বইটি লিখেছে মোহাম্মদ হাবিবুর রহমান সুভাষ। বইটির নাম হচ্ছে মার্ডার অন দ্য পঞ্চগড় এক্সপ্রেস। বইটির বর্তমান মূল্য আছে 320 টাকা, তবে আমি ডিসকাউন্টে কেনার কারণে এটার দামটা তখন ওঠানামা করেছিল। যদি আপনারা কেউ কিনতে চান তাহলে আমি রকমারি.com থেকে যদি পাই তাহলে আপনাদের জন্য লিঙ্কটা দিয়ে দিব। আসলে বইটা অনেক সুন্দর একটি বই এবং আমি নিজস্ব ইচ্ছা চাচ্ছি যে এই বইটি আপনাদের পুরোটা পড়ে শোনাতে, তাই আপনার ধৈর্য ধরে আমাদের সবগুলো পর্ব আপনারা দেখবেন। এবং নতুন দর্শকদের জন্য অনুগ্রহপূর্বক আমার একটি কথা, যেটা হচ্ছে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাতে কী হবে, আপনারা যখনই নতুন কোনো পর্ব অথবা আমাদের এই যে পরের পর্বটি আসার সাথে সাথে আপনার কাছে দ্রুত এটা পৌঁছে যাবে। আমরা কথা বাড়াবো না, অলরেডি 2 মিনিট হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি মূল ঘটনায়। কমলাপুর স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঝমঝম শব্দে ধীরগতিতে একটা লাল সবুজ ট্রেন এসে থামে। কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মের মাইকে অ্যানাউন্সমেন্ট হয়েছে পঞ্চগড় থেকে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে। ট্রেন পরিচালক জামশেদ গালি দেয় মনে মনে। আধা ঘন্টা লেটে এসে পৌঁছালো ট্রেনটা। জামশেদ হাতঘড়ির দিকে তাকায়। হাতে মোটেও 1 ঘন্টা সময় আছে চেঞ্জ ওভারের। পুরো ট্রেন ক্লিন করা, ইঞ্জিন ঘুরিয়ে সামনে লাগানো, খাবার গাড়ি লোড করা, অনেক কাজ। আজ রাতে এই ট্রেন নিয়েই ওকে ঢাকা থেকে পঞ্চগড় যেতে হবে। এই সপ্তাহের রাতের শিফটে দায়িত্ব পড়েছে ওর। ট্রেনটা সপ্তাহে 7 দিনই নিয়ম করে ঢাকা থেকে পঞ্চগড় রুটে চলাচল করে। রুট হিসাবে সবথেকে লম্বা পথ এটা। পঞ্চগড় থেকে দুপুর 12:20 ছেড়ে আসা রাত 9:45 পৌঁছায়, আর ঢাকা থেকে প্রতিদিন রাত 11:30 ছেড়ে সকাল 9:50 পঞ্চগড় পৌঁছায়। যারা ঢাকা থেকে যান তাদের খুব সুবিধা, রাতে উঠেই ট্রেনে এক ঘুমে পঞ্চগড় পৌঁছে যাওয়া যায়। অবশ্য যদিও না ক্রসিং পরে অথবা কোথাও কোনো সমস্যা দেখা যায়। জামশেদ কপাল কুঁচকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। গত 10 বছর ও ট্রেন পরিচালনা হিসাবে কাজ করছে। সবসময় ও চেষ্টা করেছে সঠিক সময়ে ট্রেন ছাড়তে আর সেটাকে নিরাপদে পৌঁছে দিতে। সবাই যদি একটু এগিয়ে আসতো তাহলে কাজটা আরও সহজ হয়ে যেত, কিন্তু বেশিরভাগ স্টাফই কেন যেন এমন হয়, লেট করা যেন তাদের নিয়মের মধ্যে পড়ে গেছে। জামশেদ একবার পাশে দাঁড়িয়ে থাকা সহকারী লোকোমাস্টার ট্রেন পরিচালক আব্দুল রশিদের তাড়া দিয়ে বলে, আপনি দ্রুত আপনার লাইনের ঢাকাগামী ইঞ্জিন ঘুরিয়ে ডাউন লাইনে লাগান। আমি ঠিক 11:30টার মধ্যেই ট্রেনটা ছেড়ে দিব। আব্দুল রাশেদ বেজার মুখে সামনের দিকে এগোয়। এত তাড়াহুড়া কিসের? আপ ট্রেন আসলে আধা ঘন্টা লেট করে, ডাউন ট্রেন তো কম করে আধা ঘন্টা লেট পাও না। জামশেদ আর দাঁড়ায় না। ট্রেনের অনস্টাফ টিটি গার্ড অ্যাসিস্ট্যান্ট তাড়া দিতে হবে। সবাই কেন জানি ধরেই নেয় ট্রেন লেটে স্বাভাবিক।
দ্রুত পায়ে ও এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। যাত্রীরা সব নেমে স্টেশন ছাড়ছে। অন্যদিকে অন্য পাশ দিয়ে রাতের যাত্রীরা প্রবেশ করছে। অক্টোবর মাস, শেষ সাথে হালকা শীত পড়ে। বিশেষ করে যমুনা নদী পার হবার সময় পরই ঠান্ডা লাগতে শুরু করে। মনে করে আজ শীতের কাপড় নিয়ে ট্রেনে উঠতে হয়। যাত্রীদের একমুখী স্রোতটা কমতেই ও একবার রাতের ট্রেনের সব স্টাফদের খুঁজে বের করে। স্বস্তির ব্যাপার হলো সবাই আজ আগে থেকেই কাজ এগিয়ে রেখেছে। মনে মনে খুশি হয় জামশেদ। দূর থেকে একটা ধপ শব্দ পায়। থেমে থাকা ট্রেনটা একটু ঝাঁকুনি দিয়ে পেছনে সরে আসে। তার মানে ইঞ্জিন লাগলো। যাক, আসল কাজটি শেষ। জামশেদ গলায় বাঁধা লাল টাই একবার ঠিক করে নেয়। তারপর সাদা অ্যাপ্রনের মতো কোটটা একটু টেনে টুনে ঠিক করে। ইতিমধ্যে অনেক যাত্রী পৌঁছে গেছে। ঘড়িতে তখন রাত 11টা। জামশেদ এবার পুরো ট্রেনটা প্ল্যাটফর্মে বরাবর হাঁটতে থাকে। উকি দেয় সব দিক ঠিকঠাক আছে কিনা। কয়েকজন যাত্রী এর মধ্যেই উঠে পড়েছে। এসি বগিতে উঠে থাকার সেখান থেকে চেক করে নেয়, বিশেষ করে কেবিনগুলো। একটা কেবিনের ভেতর থেকে গিটারের শব্দে সঙ্গে সঙ্গে সমবেত স্বরে গান ভেসে আসছে। কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন মন, তুমি যাকে বলো শোনা আমি তাকে বলি কাঞ্চন। কাঞ্চন জানা কাঞ্চন ঘর, কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন মন। জামশেদ থেমে যায়। একটা সময় এই গানটা খুব শুনতো। অঞ্চন দত্তের গান। ও একবার গলা বাড়িয়ে উকি দিতেই দেখে ভেতরে ইউনিভার্সিটি পড়ুয়া কতগুলো ছেলে। সবাই তাকে দেখে থমকে যায়। তালে তালে সবাই গান গাচ্ছিল। জামশেদ একবার শুনে ফেলে 6 জন লোক আছে। এটা ডাবল কেবিন, 4 জনের সিট আছে। 2 জন নিচে বার্থে আর 2 জন উপরের বার্থে। কিন্তু এরা তো 6 জন যাবে। জামশেদকে তাকিয়ে থাকতে দেখে ওর গানটা থামায়। তারপর চশমা পরে হ্যাংলা মতো ছেলেটা জিজ্ঞাসা গলায় বলে, কি মামা? জামশেদের মেজাজ খারাপ হয়ে যায়। এই ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা সবাই মামা বলে ডাকে। ও গম্ভীর মুখে বলে, আপনারা 6 জন এই কেবিনে যেতে পারবেন না, 4 জনের বেশি নিয়ম নেই। চশমা পরা ছেলেটা একটা পিচেস হাসি দিয়ে বলে, যদি হয় সুজন, তেঁতুল পাছায় 9 জন। মামা, আমরা ছাত্র মানুষ, এত টাকা পয়সা নেই। তেঁতুলিয়া যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে, আপনি একটু ম্যানেজ করে নিয়ে। জামশেদ হতাশ ভঙ্গিতে মাথা নাড়ে। না, এরা গ্যাঞ্জাম করবে। এই ইউনিভার্সিটির ছেলেদের সঙ্গে পারা যায় না কিছুতেই। ও বেরিয়ে আসতেই পেছন থেকে আবার কোরাস কণ্ঠে গান শুরু হয়। বছরের এই সময়টা অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া যায়। পঞ্চগড় শহর থেকে গাড়িতে ঘন্টাখানেক সময় লাগে তেঁতুলিয়া যেতে। তা এই সময়টা ভাগ্য ভালো থাকলেও পঞ্চগড় থেকে ভাদ্র সাদার পঞ্চগড় দেখতে পাওয়া যায়। ও দেখেছে অনেকবার, আর যতবার দেখেছে মুগ্ধ হয়েছে। কেন যেন এই ছেলেগুলোকে হিংসা হচ্ছে। ওদের মতো নিশ্চিন্তে এমন গান গাইতে গাইতে তেঁতুলিয়া চলে যেতে পারত। মহানন্দ নদীর পাড়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারত। ছোট্ট নিঃশ্বাস ফেলে ও একবার ট্রেনের ইঞ্জিনের দিকে এগোয়। আজ ট্রেন চলবে অভিজ্ঞ লোকমাস্টার আজহার আলী। 19 বছর ধরে ট্রেন চালানোর অভিজ্ঞতা আছে তার। কাছে যেতেই মাঝবয়সী আজহার হাত নাড়ে। আমার সব ঠিকঠাক, আপনি সিগন্যাল দিলেই ছাইড়া দিমু। আপনার ওদিকের অবস্থা কি? জামশেদ মাথা নাড়ে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখনো তো 12 মিনিট বাকি আছে। 12টা বাজতে। মনে হয় ঠিক সময় ট্রেন ছাড়তে পারবো। তা আপনার কি অবস্থা? কথা শেষ করে জামশেদ এবার পেছনের দিকে ঘুরে প্ল্যাটফর্ম বরাবর জোর পায়ে হাঁটা শুরু করে। একটু এগোতে হঠাৎ করে একজনের সঙ্গে জোর ধাক্কা লাগে। লোকটা উফ করে ওঠে। জামশেদ অবস্থিত গলায় বলে, সরি ভাই, দেখতে পাইনি। লোকটা গলা বড়সড় করে ক্যামেরা ঝোলানো, মাথায় একটা বাহারি ক্যাপ, অনেকটা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের ফটোগ্রাফদের মতো। হ্যাংলা পাতলা শরীর, গায়ের রং কালো,
লোকটা কি ক্যামেরা দিয়ে স্টেশনের ছবি তুলছিল নাকি? না হলে এত বড় ক্যামেরা ঝোলানো ক্যামেরা তো ব্যাগে থাকার কথা। লোকটা সামলে নিল নিজেকে। সমস্যা নেই, আপনি কি ট্রেনের লোক? ট্রেন 11:30টাতেই ছাড়বে। জামশেদ মাথা নাড়ে। হ্যাঁ ভাই, আপনি দ্রুত উঠে পড়ুন, আজ একদম অন টাইম। বলেই জামশেদ আর দাঁড়ায় না, ও ছুটতে থাকে, একদম শেষ বগিতে গিয়ে পৌঁছাবে। এদিকে ফটোগ্রাফার লোকটা একবার কাঁধ দলে ভালো ব্যথা পেয়েছে। এমনই হ্যাংলা পাতলা, একটু ধাক্কা লাগলেই পড়ে যাওয়ার মতো অবস্থা। লোকটা এবার তাড়াহুড়ো করে বগিতে উঠে কেবিন নম্বর মিলিয়ে এটা সিঙ্গেল এসি কেবিন ঢুকে যায়। হাতের ব্যাগ আর ক্যামেরা নামায়। স্টেশনের ছবি তুলতে গিয়ে দেরি হয়ে গেল। কেবিনের দরজা চাপিয়ে পর্দা ভালো করে টেনে দেয়। একবার পরশ করে দেখে, না, বাইরে থেকে কিছু দেখা যায় না। এবার জানলার পর্দাটা খুলে দেয়। এপাশ থেকে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। বাইরে একটু তাকায়, লোকজন দৌড়াচ্ছে এখন। লোকটা এবার মোবাইল বের করে একটা নম্বরে ফোন দেয়। কিছুক্ষণ পর ওপাশ থেকে নীল কণ্ঠে শোনা যায়, প্রিয়াল, ট্রেন ছেড়েছে। ফটোগ্রাফার লোকটা একপাশ থেকে মাথা নাড়ে। এই তো এখনই ছেড়ে দিব ঐশী, তুমি ঘুমাবো না? ওপাশ থেকে পিয়ালের স্ত্রী ঐশী একটা হাই তোলে, বলে, আমি ঘুমাবো, ওষুধ খেয়েছি। কাল তো শুক্রবার, যতক্ষণ ঘুম না ভাঙে ততক্ষণই ঘুমাবো। তুমি পৌঁছে আমার একটা মেসেজ করো। পিয়াল একটু আদরে গলা বলে, আচ্ছা সোনামণি, তোমার তো এমনিতেই ঘুমের সমস্যা, তুমি ঘুমাও আরাম করে। আমি পঞ্চগড় নেমে সরাসরি তেঁতুলে চলে যাব, ওখানে গিয়ে মেসেজ দিব। ঐশী ফোনে একটা চুমু দিয়ে বিদায় নেয়। ফোন রেখে পিয়াল একবার কেবিন থেকে বের হয়। তারপর ট্রেনের দরজা দাঁড়িয়ে একবার বাইরের দিকে তাকায়। ট্রেন ছেড়ে দিবে এখনই। এমন সময় মোবাইলে একটা মেসেজ আসতেই দ্রুত ফোন খোলে। তারপর ধীরে ধীরে মুখ হাসি ফোটে। ও গলা বাড়িয়ে কাউকে খুঁজতে থাকে। এদিকে এমন সময় টিকিট কাউন্টারে একটা হইচই শোনা যায়। যুবক বয়সী একটা ছেলে বারবার অনুনয় বিনয় করে বলছে, ভাই, একটা পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট দেন, আমার এই ট্রেনেই যেতে হবে আজ। টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মানসুর তারা দিয়ে বলে, ভাই, দৌড় দেন তাইলে, আমার কাছে আর টিকিট নাই, আর ট্রেন এখনই ছেড়ে দিব। আপনি ট্রেনের ভিতর স্ট্যান্ডিং টিকিট কেটে রেখেন। যুবক কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর দৌড় লাগায়। ছুটতে ছুটতে ও লাল সবুজ রঙের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কাছে গিয়ে পৌঁছায়। হুইসেল বাজে। ট্রেন পরিচালক জামশেদ শেষ বগি থেকে গলা বাড়িয়ে একবার দেখে নেয়। তারপর ওয়াকিটকিতে লোকোমাস্টার আজহার আলীকে জানায়, ভাই, সব ঠিকঠাক, ট্রেন ছেড়ে দেন। কথা শেষ করে হাতে থাকা সবুজ পতাকা নেড়ে সংকেত দেয়। সঙ্গে সঙ্গে দুটো শর্ট হুইসেল বাজে। একটু পরেই ট্রেন নড়ে চড়ে ওঠে। এদিকে পিয়াল ট্রেনের দরজা থেকে সরে আসার সময় হঠাৎ খেয়াল করে একটা যুবক বয়সী ছেলে বিপজ্জনকভাবে ও ভদ্রচুপ মাথা নাড়ে। মানুষজন যে শেষ মুহূর্তে কেন ট্রেনে এসে পৌঁছয় ধারণাটা সরিয়ে ওর কেবিনের দিকে এগোয়। মুখে এখন একটা স্নিপ হাসি। ট্রেনটা ছেড়েছে। ও এবার মোবাইল বের করে একটা মেসেজ লিখে তারপর একটা নম্বরে সেন্ড করে চুপচাপ বসে থাকে। প্রিয় দর্শক, আমাদের 14 মিনিট 7 সেকেন্ডের মতো অতিবাহিত হয়ে গেছে। আমরা আর বেশি লেট করতে চাই না, তাই আমরা 15 মিনিটের মাথায় আমাদের ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য আমরা আজকে এই পর্যন্ত প্রথম পর্বের জন্য রেখেছি। প্রিয় দর্শক, আমার গলাটা হালকা ব্যথা, তার জন্য ক্ষমা চাইছি। ভালো করে হয়তো আপনাদের পড়ে শোনাতে পারলাম না, তাই। তো আশা করি পরের পর্বে আমরা আরো সুন্দর করে আপনাদের পড়ে শোনাবো পুরো গল্পটা, বাকি অংশে ট্রেন ছাড়বে। ট্রেন তো অলরেডি ছেড়ে দিয়েছে, যা বলছিলাম আমার গল্প পড়ে যা আন্দাজ করেছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের ভিতরে পরে কি হলো অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে। তো সেই লোকটি, অচেনা লোকটি যিনি ক্যামেরাম্যান, তিনি
কাকে মেসেজ করেছে, তো এরপর কী হলো, যেহেতু এটি একটি মার্ডার সংক্রান্ত কেস, তাই প্রতিটি অংশে আমাদের প্রশ্ন থেকে যায়। সুতরাং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী পর্ব দেখার অনুগ্রহ জানিয়ে আমরা শেষ করছি আজকের এই পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।